আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন। সরকার শুরুতেই জানাবো শিরোনাম। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে সিআইডির এএসপি সহ 5 জনকে গণধোলাই, জেল হাজতে পাঠালেন আদালত। উনি আমাদের এখানে কর্মরত আছে এবং দুজন ছুটি দিয়েছিলেন, তারা সাথে করে দিয়ে গেছে এবং উইদাউট মাই পারমিশন। কাঠগড়ায় ফোনে কথা বলায় ওসি প্রদীপকে সতর্ক করলেন বিচারক। পুলিশের পক্ষে সাক্ষ্য দিতে চাপ দেয়া হয়েছিল, জানালেন সিনার সঙ্গী সিফাত। চট্টগ্রামের জলাবদ্ধতায় নালায় পড়ে একজন নিখোঁজ, দিনভর সীমাহীন দুর্ভোগ। নালা এবং রোড সবগুলো ডুবে গেছে। 5,000 কোটি টাকা 10,000 কোটি টাকা প্রতিটা বছর জলে যাচ্ছে। গাজীপুর থেকে সৃষ্ট যানজটে রাজধানীতে ভোগান্তি। নানা পদক্ষেপের পরও রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বৃষ্টি আর নগরবাসীর উদাসীনতাকে দুষলেন মেয়র মন্ত্রী। গণটিকা ছিল সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম, মন্তব্য স্বাস্থ্যের ডিজি। চেষ্টা চলছে 7 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ শুরু। আবারও নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দাবি মির্জা ফখরুলের। রাজনীতির গণতান্ত্রিক রূপ দেওয়ার পথে বাধা বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশ পরিচালনা কাউন্সিলে কারজাই, গুলবুদ্দিনকে রাখার পরিকল্পনা তালেবানের। বিদেশিদের সরিয়ে নেয়ার সময় বাড়ানোর আহ্বান G7-এর। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে 4 বছর পর কাল বিসিবির এজিএম, আলোচনা হতে পারে পরবর্তী নির্বাচন নিয়ে। বোর্ড পরিচালনায় পেশাদারিত্বকে বড় সাফল্য মানছেন প্রধান নির্বাহী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে বিস্তারিত। দিনাজপুরে মা ছেলেকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের সময় জনতার হাতে আটক সিআইডির 3 সদস্যসহ 5 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে চিরির বন্দর থানায় রংপুর সিআইডির এসপি শাহরিয়ার কবির সহ 5 জনকে আসামি করে অপহরণের মামলা হয়। কী কারণে এই অপহরণের ঘটনা সে সম্পর্কে মুখ খুলছে না জেলা পুলিশ। রংপুর সিআইডির পুলিশ সুপার জানিয়েছেন 3 সদস্যের মধ্যে 2 জনই ছুটিতে ছিলেন। কোনো আটক অভিযানের অনুমতি ছিল না। দিনভর অপেক্ষার পর বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আনা হয় অপহরণের পর উদ্ধার মা ছেলেকে। মা জোহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরের অভিযোগ, সোমবার চিরির বন্দরের নান্দেরাই গ্রামে নিজ বাড়ি থেকে তাদের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় রংপুর সিআইডির এএসপি শাহরিয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক। পরে জাহাঙ্গীরের মোবাইল থেকে স্বজনদের কাছে ফোন করে 50 লাখ টাকা দাবি করে তারা। জাহাঙ্গীরের মাধ্যমে উনি যেহেতু নিকটাত্মীয় উকিল জামাই, এনার ফোনে আর কি ফোন দিয়ে টাকা পয়সা আর কি মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা প্রশাসনের সহায়তায় অপহরণকারীদের কাছে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় 3 অপহরণকারীকে আটক করে স্থানীয়রা। গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দের পর মাইক্রোবাস থেকে উদ্ধার হয় মা ও ছেলে। আটককৃতরা নিজেদের রংপুর জোন সিআইডির সদস্য হিসেবে পরিচয় দেন। আমাদের পরিচয় দেয় যে সিআইডি সিআইডি হ্যান্ডকাপ লাগায়, আমার খালাকে মুখে টেপ দেয়, আর ঘরের আসবাবপত্র ভাঙে, সোনা টোনা এবং মোটরসাইকেলের চাবি, মোটরসাইকেল সহ তারা জোর করে নিয়ে যায়। আমার তার বাসায় 3 জন ছিল, একজনের বোরখা পড়তে দেরি হয়, ওই জন্য ওকে রেখেই তাদেরকে নিয়ে চলে যায়। কী কারণে এই অপহরণ ও মুক্তিপণের ঘটনা সে সম্পর্কে মুখ খুলছে না জেলা পুলিশ। রংপুর সিআইডির পুলিশ সুপার জানান 3 সদস্যের মধ্যে 2 জনই ছুটিতে ছিলেন। মা ছেলেকে আটক অভিযানের কোনো অনুমতি ছিল না। উনি আমাদের এখানে কর্মরত আছে এবং দুজন ছুটি দিয়েছিলেন, তারা সাথে করে দিয়ে গেছে এবং উইদাউট মাই পারমিশন, উইদাউট মাই কনসার্ন, উইদাউট মাই নলেজ দে ওয়াজ গোয়িং টু দিস চিরির বন্দর প্লেস। রংপুর সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা চিরির বন্দরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্ত শেষে তারা ঢাকায় একটি প্রতিবেদন পাঠাবেন। আমিন বাবু, যমুনা নিউজ। মেজর সিনহাকে হত্যার পর তার সঙ্গী সিফাতকে থানায় নিয়ে পুলিশের পক্ষে সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয়, অন্যথায় দুর্ভোগ পোহাতে হবে বলে হুমকি দেন ওসি প্রদীপ সহ আসামিরা। সিনহা হত্যা মামলার সাক্ষ্য দিতে গিয়ে আদালতে এসব কথা জানান দ্বিতীয় সাক্ষী ও ঘটনার সময় সিনহার সাথে থাকা সিফাত। সাক্ষ্য গ্রহণের 3য় দিনের শুরুতেই আদালতে ফোনে কথা বলা নিয়ে টেকনাফ থানার সাবেক ওসি
প্রদীপ কুমার দাসকে সতর্ক করেন আদালত। আজ প্রথম দফার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত 5 থেকে 8 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সুমন সরকারের ক্যামেরায় কক্সবাজার থেকে জানাচ্ছেন রিয়াজ রায়হান। প্রথম দফায় সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিন সকালে আদালতে হাজির করা হয় 15 আসামিকে। দিনের কার্যক্রমের শুরুতেই কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনে কথা বলার বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি। এ সময় প্রদীপকে সতর্ক করেন আদালত। ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়। কাঠগড়ায় আদালত চলাকালীন সময়ে মোবাইলে কথা বলছিল সেই ছবিটা, সে ব্যাপারটি নিয়ে আমি মাননীয় আদালতের কাছে উপস্থাপন করেছি। মাননীয় আদালত কোনো কিছু করবে না বলে ওনাকে সতর্ক করে দিলেন। এদিন অসমাপ্ত সাক্ষ্য শেষে সাক্ষী সিফাতকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় সিফাত আদালতকে জানান, সিনহার মৃত্যু নিশ্চিত করার পর টেকনাফ থানায় নিয়ে তাকে পুলিশের পক্ষে সাক্ষ্য দিতে নানাভাবে নির্যাতন করা হয়। জেরার বেশিরভাগ সময় সিফাতের 161 ও 164 ধারার জবানবন্দির সঙ্গে সাক্ষ্যে দেওয়া বক্তব্যের অসঙ্গতি তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা, যদিও তা মামলার কার্যক্রমে প্রভাব ফেলবে না বলে জানান আদালত। জেরা শেষে গণমাধ্যমের কাছে মামলার সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন আসামিপক্ষের আইনজীবীরা। সঠিক বিচার পাওয়া নিয়ে জানান শঙ্কা। অবশ্য তাদের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মনে করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি। যে চিন্তাটা হচ্ছে, কেন মাননীয় আদালত কোর্ট প্রসিডিং চালানোর ক্ষেত্রে অর্ডার অ্যান্ড রুলস এটার বাইরে গিয়ে 11টায় কোর্ট বসার কথা উনি 10টায় বসে যাচ্ছে, যেখানে 5টায় তার কোর্ট থেকে নামার কথা তিনি সেখানে 7টা 8টা পর্যন্ত কেন কোর্ট করছে? দায়ের আদালত এখানে ধরনের কমেন্ট করাটা কন্ডেম টু কোর্টের পর্যায়ে, ওনার মধ্যে একটা সিনিয়র আইনজীবী, এইটা বলা উচিত নয়। প্রথম দফায় 15 জন সাক্ষীকে নোটিশ দিলেও মামলার বাদী ও সিনহার বোন এদিন 164 ধারায় দেয়া জবানবন্দিতে লিয়াকতের যে স্বাক্ষর রয়েছে সেটি তার নয় বলে আদালতকে জানান লিয়াকতের আইনজীবী। পরে যাচাইয়ের জন্য লিয়াকতের 10টি স্বাক্ষর নেন আদালত। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট নথিভুক্ত করার আবেদন জানান লিয়াকতের আইনজীবী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। টানা ভারী বর্ষণে আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ল চট্টগ্রাম। সকাল থেকে প্রায় 6 ঘন্টা প্লাবিত থাকে বন্দরনগরীর নিচু এলাকা। হাঁটু পানিতে ডুবে যায় স্বয়ং মেয়রের বাড়িও। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। একের পর এক প্রকল্পের পরও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় ক্ষুব্ধ তারা। এদিকে নালায় পড়ে নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি। প্রায় হাঁটু পরিমাণ পানিতে ডুবে থাকা এই বাড়িটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর। অল্প বৃষ্টিতেই এভাবে তলিয়ে যায় বহদ্দারহাট সহ আশেপাশের পুরো এলাকা। বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাচ্ছেন নগরপিতা নিজেও। বর্ষাও তো প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, যার দুর্ভোগ তো আমরা জনগণ পোহাতে হয়েছে, নিজেও পোহাইছি। শুধু বহদ্দারহাট নয়, চট্টগ্রামের সব নিচু এলাকার চিত্র একই। আগের রাত থেকে সকাল পর্যন্ত ভারী বর্ষণে তলিয়ে যায় বন্দরনগরীর বিশাল অংশ। চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ। একটা গাড়ি পাইতেছি না, গাড়ির দাম বেশি, 10 টাকা ভাড়া 30 টাকা। বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে সমস্যা পড়তেছি, যেহেতু পানি জমে গেছে রাস্তায়। গাড়িও যাইতেছে না, ডিসি মোড় এখানে নেমে যেতে হইতেছে। তারা যাচ্ছে প্রায় 100 টাকা রিক্সা ভাড়া, অন্য গাড়িতে তো ওঠার কোনো স্কোপই নেই। হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যায় অলিগলি, প্রধান সড়ক। যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। গাড়ি নাই, কিছু নাই, রাস্তার অবস্থা খারাপ, গাড়িও যাচ্ছে না, অর্ধেক নামাই দিচ্ছে আমাদেরকে। নালা এবং রোড সবগুলো ডুবে গেছে। সবসময় পানি থাকে, হালকা বৃষ্টিতে এগুলো অনেক পানির তাপমাত্রাটা বৃদ্ধি হয়ে যায়। কলেজে যেতে চাইছেন পারতেছি না, আমার বন্ধুরা আছে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, অ্যাসাইনমেন্ট দিতে পারতেছে না। পানি ঢুকে পড়ে নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাটেও। সরকার আসবে যাবে, কোনো সমস্যা কেউ দেখতেছে না, বুঝছেন, এভাবে চলতেছে। প্রচুর পানি এবং পানির জন্য সবাই আটকে আছি আমরা। কাজও বন্ধ থাকে, বর্ষাও পড়ে, সব দিক দিয়ে পানি আর পানি থাকে। বৃষ্টির উপর গঙ্গুর পানি হয়ে গেছে, সারা বাড়ি করে পানি। নগরীর মুরাদপুরে একটি নালায় পড়ে স্রোতের তোড়ে তলিয়ে যান এক ব্যক্তি। উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার একের পর এক প্রকল্পের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। 5,000 কোটি টাকা 10,000 কোটি টাকা এটা প্রতিটা বছর জলে যাচ্ছে, কিন্তু পাবলিকের সরকারের কোনো উপকারে আসছে না। এখন বর্তমান যেটা করা হয়েছে সেটা আরো দুর্ভোগ বেশি পাচ্ছি আমরা। এখানে অনেক দুর্নীতি চলতেছে, যদি সঠিকভাবে এগুলো ইউটিলাইজ করতো তাহলে আজকে আমরা এত কষ্ট পাইতাম না। প্রায় 5,500 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ 50% শেষ, বাকিটা শেষ হলে সংকট নিরসন হবে বলে দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে চেঙ্গি নদী ও ছড়া খালে পানি বেড়ে প্লাবিত হয়েছে শহরের বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে হাজারেরও বেশি পরিবার। গত রাত থেকে আজ সকাল 9:30 পর্যন্ত ভারী বৃষ্টি হয় খাগড়াছড়িতে। নদী ও ছড়া খালের পানি উপচে ঢুকে পড়ে শহরের মুসলিমপাড়া, মিলনপুর, ইসলামপুর, শান্তিনগর সহ বিভিন্ন এলাকায়। বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পানিবন্দী এলাকার মানুষের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বানের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ধান ও সবজির ক্ষেত। সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র যানজট ছিল রাজধানীর বিভিন্ন সড়কে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বিমানবন্দর সড়ক ও আশেপাশের যাত্রীরা। মহাখালী থেকে আবদুল্লাপুর পর্যন্ত ছিল যানবাহনের দীর্ঘ সারি। যানজটে ঘন্টার পর ঘন্টা সড়কেই কেটে যায় অনেকের। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের উন্নয়নমূলক কাজের জন্যই এই দুর্ভোগ। রাজধানীর বিমানবন্দর সড়ক যতদূর চোখ যায় যানবাহনের সারি, যা গিয়ে ঠেকেছে টঙ্গী গাজীপুরে। বুধবার সকাল থেকেই এমন যানজটের কবলে নগরবাসী। বেলা বাড়ার সাথে সাথে অবনতি হতে থাকে পরিস্থিতির। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। আমি এসেছি রামপুরা থেকে, ওদিক থেকেও জ্যাম্পে আমি গুলশান হয়ে তারপর আসলাম কুড়িল দিয়ে বের হয়েছি। তারপর দেখি এই এয়ারপোর্ট রোডটা অনেক জ্যাম। এই যে জ্যাম জটে প্রচণ্ড কষ্ট, একটা গরম, এমনি তো রাস্তার গরম, গাড়ির একটা গরম। সময় মতো কাজে যাওয়া যাইতেছে না, সারাদিন রাস্তার উপর আটকা। সকালবেলা বের হয়ে সদরঘাট গেছি, এই বিশ্বর থেকে যাম, পরে গাড়ি বিশ্বর থেকে ঘুরে গেলাম, এখন ওই জায়গায় ঘুরে আসছি, আবার শুরু হয়েছে। সকালে অফিসে যাওয়ার সময় প্রচণ্ড জ্যামে ছিলাম, এখনও আবারও প্রচণ্ড জ্যামে আছি। ভুক্তভোগীরা জানান, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থেকে অবশেষে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন তারা। অবস্থা বেগতিক দেখে অনেকে উল্টো পায়ে ফিরেছেন বাসায়। যাওয়া সম্ভব না, যে কাজের জন্য যাচ্ছি সে কাজ সম্ভব হবে না, এই জন্য পথেই নেমে গেছি। এখান থেকে বেরোয় গাড়িতে উঠছিলাম, পরে গাড়ি এখানে থামে গেছে, আর তো চলে না, পরে নামছি, নেমে যাইতে দিতেছি। সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুরের চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সংস্কারের কাজের কারণেই মূলত এই যানজট, যার প্রভাব পড়েছে ঢাকার বিভিন্ন সড়কে। আজকে যেদিকে যেতেছি সব দিকেই জ্যাম পাইতেছি, বিভিন্ন জায়গায় রাস্তা কাটা, এই কারণে জ্যামটা মনে হয় বেশি। আর যাত্রাবাড়ি আপনার ওখান থেকে আসছি অনেকক্ষণ লাগছে, মিনিমাম 3-4 ঘন্টা শেষে পার হয়ে গেছে, প্রচুর জ্যাম। ঢাকা মহানগর পুলিশ বলছে, সংস্কার চলায় গাজীপুরের অনেক সড়কেই সরু হয়ে গেছে। এ কারণেই ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। গাজীপুরের যানজটটা এখানে একদম আমাদের গাড়ি একদম এক গাড়ির বাম্পার থেকে আরেক গাড়ির বাম্পার টু বাম্পার লাগানো আর কি। হ্যাঁ, মূল সমস্যাটা হচ্ছে গাজীপুর। আমাদের ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে কোনো সমস্যা নাই, গাজীপুর 100 গাড়ি নিতে পারলে আমরা সাথে সাথে 100 গাড়ি দিতে পারতেছি। গাজীপুরে যানজট কমে গেলে রাজধানীতে যানজট থাকবে না বলে ধারণা ট্রাফিক পুলিশের। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন। আন্তঃমন্ত্রণালয় সভায় ডেঙ্গু বিস্তারের জন্য বৃষ্টি আর নগরবাসীর উদাসীনতাকে দায়ী করেন মন্ত্রী ও সিটি মেয়ররা। স্থানীয় সরকারমন্ত্রী বললেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টার কমতি নেই মন্ত্রণালয়ের, এই জন্য আগের চেয়ে সংক্রমণ কমেছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত 8 মাসের মধ্যে এখন সর্বোচ্চ। জুলাইতে আক্রান্ত হন 2086 জন, আগস্টে তা প্রায় 6000। মৃত্যু 12 থেকে বেড়ে হয়েছে 26। অথচ কয়েক মাস ধরেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ঘোষণা দিয়ে মাঠে রয়েছে মন্ত্রণালয় ও ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলছে অভিযান, করা হয়েছে জরিমানাও। তবে এত কিছুর পরও ডেঙ্গু পরিস্থিতির উন্নতি যে হয়নি, এর অনেকটা স্পষ্ট হলো আন্তঃমন্ত্রণালয় সভায়। আমরা আশা করতেছিলাম যে গত বছর আমাদের 1405 জন হলো, এবার যেন নাকি আরও কম হয়, কিন্তু পরবর্তীতে দেখা গেল এইবার কিন্তু আমাদের সেই অবস্থানটা থাকে নাই। সভায় 2 সিটি মেয়র তাদের কার্যক্রম তুলে ধরেন, দুষেছেন আবহাওয়া ও নগরবাসীর অসচেতনতাকে। অনুকূল আবহাওয়া এডিস মশা পেয়েছে,
তো সুতরাং এটা আমাদের জন্য একটি বড় প্রতিকূলতা। আর দ্বিতীয় প্রতিকূলতাগুলো আপনারা জানেন যে আমাদের যে অপরিকল্পিত নগরায়নের কারণে আমাদের উৎসস্থল বিপুল সংখ্যক। আজকে বৃষ্টি রোদ এটি কিন্তু এই ডেঙ্গির জন্য, এডিস মশার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা প্রত্যেকে মাঠে আছি, আমরা প্রত্যেকে মাঠে থাকবো। দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্তাদেরও সুর ছিল একই রকম। দাবি করেন কর্তব্যে কোনো অবহেলা করেননি তারা। চিরুনি অভিযান থেকে শুরু করে সবকিছু এটা স্যার ইতিপূর্বে কখনো কোথাও হয়নি, দেখিনি। এই করণগুলির ঝোপঝাড়গুলি আমরা অলরেডি পরিষ্কার করে করছি, আমরা আউটসোর্সিং লোক দিয়ে নিয়ে নিচ্ছি। 1457টি ভবন স্যার আমরা স্যার প্রদর্শন করে এই প্রায় সবগুলো ভবন স্যার আমরা পরিষ্কার করেছি। অ্যাডাল্ট সাইডে যেটা স্যার এটা হলো মানুষকে স্বস্তি দেওয়া, এটা আসলে তেমন কার্যকরী না স্যার। হাজার হাজার লক্ষ লক্ষ মশা যখন ওরে তখন স্যার ওই যে ধোঁয়া মারলে কিছু কিছু লোক খুশি হয়, মানসিক স্বস্তি হয়। আমার জীবনে আমি কখনো আমার বাসায় ব্যবহার করি না, ভবিষ্যতেও করবো না স্যার। স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেন বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো ভালো। যারা উচ্চশিক্ষিত মানুষ তাদের বাড়িতে দেখা গেল যে হিউজ লার্ভা, এরপরে দিয়ে আমাদের সিটি কর্পোরেশন সেখানে জোর করে গিয়ে অভিযান চালাইয়া সবগুলো এলিমিনেট করে দিয়ে আসলো। তারপরে দিয়ে আবার একটু চেক করার জন্য 15 দিন পরে যেতে গেলে তারা বাধা দিচ্ছে। এরপর দেখা যায় সেখানে 3 গুণ লার্ভা ওই বাড়িতে পাওয়া গেল। তো সেই কারণে সিটি কর্পোরেশনের যত আন্তরিকতা থাকুক, দিবারাত্রি কাজ করে, যত কিছুই করুক না কেন কিন্তু পারবে না। শুধু মশা নিয়ন্ত্রণ নয়, কীটবাহিত সব ধরনের রোগ দমনে ভেক্টর ম্যানেজমেন্ট সেল গঠন করার কাজ করছে মন্ত্রণালয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দেশে আরও 114 জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছে 4,966 জন। এই নিয়ে মোট মৃত্যু 25,627। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 14.79%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 33,640টি। এ পর্যন্ত শনাক্ত 14,77,930 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 7,808 জন। মোট সুস্থ 13,89,571 জন। মৃত 114 জনের মধ্যে পুরুষ 62, নারী 52। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 34 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 29, খুলনায় 13, রাজশাহীতে 13, সিলেটে 9, রংপুরে 6, ময়মনসিংহে 6 ও বরিশালে 4 জন মারা গেছেন। আগামী 7 তারিখ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বলেন, সম্প্রতি চালানো কার্যক্রমকে ঠিক গণটিকা বলা যায় না, এটা ছিল সক্ষমতা যাচাই। রাজধানীতে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ বলেন, টিকা নিয়ে নানা কথা হলেও শেখ হাসিনা জনগণের জন্যই সবকিছু শক্ত হাতে সামলিয়েছেন। তেজগাঁও CMHD মিলনায়তনে প্রবাসীদের তরফ থেকে উপহার হিসেবে পাঠানো পোর্টেবল ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠান। এতে উঠে আসে করোনা টিকা প্রসঙ্গ। স্বাস্থ্যের ডিজি জানান, সিনোফার্মের টিকা যথাসময়ে আসলে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম চালু করা হবে। 30 তারিখে আমাদের 50 লাখ সিনোফার্ম টিকা আসবে। ফিল্ডে আছে প্রায় 35 লাখের মতো। ওই 30 লাখের মধ্যে ধরেন যে আরো 7-8 লাখ বা 10-15 লাখ খরচাও হয়ে যায়, বাকি 50 লাখ আসলে পরে আমরা তাদের সেকেন্ড ডোজটা নিশ্চিত করতে পারবো। যে কেন্দ্র থেকেই গণটিকা নিয়েছেন সেখান থেকেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন। গণটিকা মানে তো হচ্ছে যে প্রতিটা লোককে দেয়া, প্রতিটা লোককে তো আসলে আমরা দিতে পারিনি। আমাদের জন্য একটা পরীক্ষা ছিল, আমাদের সক্ষমতা কতটুকু আছে সেটা যাচাই করা, আমরা দিতে পারি কিনা সেটা একটা, আর আমরা কতদূর পর্যন্ত দিতে পারি সেটা একটা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ বলেন, টিকা নিয়ে নানা কথা হলেও শেখ হাসিনা এখন পর্যন্ত সফল। দেশেই একটি করোনা টিকা ট্রায়াল হবে বলেও জানান তিনি। নতুন আরেকটা ভ্যাকসিনের কার্যক্রম আপনারা জানেন যে ভবিষ্যতে কিছুদিনের মধ্যে হয়তো জানতে পারবেন। আরেকটা ভ্যাকসিন যাতে দেশে ট্রায়াল হয় তারই আমি কার্যক্রম চেষ্টা করতে যাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারে সুন্দর জানেন, ভালো উনি অবহিত। ডাক্তার ABM আবদুল্লাহর ব্যক্তিগত চেষ্টায় 2 দফায় 561টি ভেন্টিলেটর পাঠিয়েছেন প্রবাসীরা। অনুষ্ঠানে 4টি হাসপাতালের কাছে 300টি ভেন্টিলেটর হস্তান্তর করা হয়। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগ চেয়ে আবারও নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃতপক্ষে তারা তাতে বিশ্বাস করে না। দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
গুটি কয়েক নেতাকর্মী নিয়ে বুধবার দুপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সেখানে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে নাই। যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বলে মনে করে, যারা সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে, তারাই আজকে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। আবারও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবি করেন তিনি। যে সংবিধান 1972 সালে আপনার প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানকে তারা কেটে ছুঁড়ে তছনছ করে দিয়ে ছদ্মবেশী একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। অবিলম্বে তাদের পদত্যাগ করে এখানে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল অভিযোগ করেন, এই কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ। আমরা আসতাম, সেটাও এবার বন্ধ করে দেওয়া হয়েছে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নিয়ে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 15ই আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের কখনো এত বড় দুঃসাহস হতো না। বিএনপি ইতিহাস নিয়ে কানামাছি খেলা করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দলটি খুনের রাজনীতির জনক। সাম্প্রদায়িক শক্তির একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হচ্ছে বিএনপি। যে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং 15ই আগস্ট বিদ্বেষের একটা দেয়াল তুলে 21শে আগস্ট সে দেয়াল আরো উঁচু করে দিয়েছে এই বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতেও সবচেয়ে বাধা এই দলটি। হবিগঞ্জের শুটকি নদী ব্যক্তি মালিকানা থেকে দখলমুক্ত করে কেন সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে না মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে যমুনা টেলিভিশন ইনভেস্টিগেশন 360 ডিগ্রি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আদালতের নজরে আনা হয়। আজ বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। জয় দুর্গা মৎস্যজীবী সমিতির পক্ষে রিট আবেদনটি করেন ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। আদালত নদী রক্ষা কমিশন, হবিগঞ্জের জেলা প্রশাসক সহ 6টি সংস্থাকে রুলের জবাব দিতে 4 সপ্তাহ সময় দিয়েছেন। গত 18 জুন যমুনা টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে নদী যখন ব্যক্তির নামে শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেছি যে এই যে শুটকি নদী, হবিগঞ্জে বিশাল নদীটি একটা প্রাইভেট পার্টি দখল করে রেখেছে, এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং ওখানে যারা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন বা সরকার কেন কোনো পদক্ষেপ নেবেন না এটা দখলদার থেকে মুক্ত করে লিজ দেওয়ার জন্য, ইজারা দেওয়ার জন্য, এবং যার ফলে সরকার অনেক রকম আপনার রেভিনিউ পেতে পারে। তো এই বিষয়ে আজকে একটা রুল দিয়েছেন জাস্টিস এনায়েতুর রহিম সাহেবের কোর্ট। বিষাক্ত কিছু খেয়ে পেটে ব্যথা এমন দাবিতে পাবনায় এক স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করেছিল তার পরিবার। সেখানে তার মৃত্যুর পর ধর্ষণের অভিযোগ তুলেছেন স্বজনরা। নিহতের পরিবারের অভিযোগ, দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করে 10ম শ্রেণী পড়ুয়া এক প্রতিবেশী। বাড়ি ফিরে মেয়েকে অচেতন অবস্থায় পায় বাবা মা। বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে এমন কথা বলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানে মারা যায় মেয়েটি। পুলিশ জানায় হাসপাতালে তার পাকস্থলী ওয়াশ করা হলেও বিষাক্ত কিছু মেলেনি। ধর্ষণের ফলে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নড়াইলে 8 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে 65 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে হেফাজতে নেওয়া হয় শিশুটিকে। পরিবারের অভিযোগ, 17 আগস্ট শিশুটিকে পিঠার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রৌফ মোল্লা নামের ওই ব্যক্তি। বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু ভয়ে শিশুটি অভিযুক্তের নাম বলছিল না। অবশেষে মঙ্গলবার রাতে পরিবারকে রৌফের নাম জানায় নির্যাতনের শিকার শিশুটি। পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত নারী অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানায় শিক্ষককে লাঞ্ছিত করায় মামলাটির তদন্ত চলছে। মামলার আসামি ফরিদা ইয়াসমিন আদালতে আত্মসমর্পণের মাধ্যমে জামিন পেয়ে বাইরে আছেন। এর আগে গেল 16 আগস্ট অফিস চলাকালে মঠবাড়িয়ার সাফা কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ওই কলেজের অধ্যক্ষকে জুতা ছুঁড়ে মারে। এই ঘটনায় ভুক্তভোগী অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বাদী হয়ে ফরিদার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
চীনে উৎপাদিত করোনা ভাইরাসের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরা হজ পালনে বাধা দূর হলো। মঙ্গলবার সৌদি আরব চীনের টিকার অনুমোদন দেয়। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট 6টি টিকা অনুমোদন দেওয়া হয়েছে। সৌদিতে আগে অনুমোদন পাওয়া টিকাগুলো হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না। গত মাসে সৌদি কর্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, কেবল তারাই 1 আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। পরে 9 আগস্ট থেকে অনুমোদিত টিকার পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরা পালনের আবেদন নেওয়া শুরু করে সৌদি কর্তৃপক্ষ। আফগানিস্তানের শাসনভার সামলাতে 12 সদস্যের কাউন্সিল ঘোষণা করতে যাচ্ছে তালেবান, যাতে তালেবান নেতাদের বাইরেও বেশ কয়েকজন রাজনীতিবিদদের জায়গা হচ্ছে। কাবুলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে রাশিয়া ও চীনের কিছু গণমাধ্যম। বলা হয়েছে, এরই মধ্যে কাউন্সিলের 7 সদস্যের নাম চূড়ান্ত হয়েছে, যার মধ্যে রয়েছেন তালেবানের প্রভাবশালী 3 নেতা মোল্লা আব্দুল গনি বারাদার, খলিল হক্কানি ও মোল্লা ইয়াকুব। তালেবানের বাইরে থেকে নাম রয়েছে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমাতিয়ার, সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হানিফ আতমারের। কাউন্সিলের বাকি 5 সদস্য নিয়ে এখনও চলছে আলোচনা। অবশ্য কাউন্সিল সদস্যদের ব্যাপারে তালেবানের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কাবুলে উদ্ধার অভিযানের সময়সীমা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ও তালেবান উভয় পক্ষকেই চাপ দিল G7। আফগানিস্তানে সবার অংশগ্রহণের ভিত্তিতে সরকার গঠনের উপরও জোর দিয়েছে শিল্পোন্নত দেশগুলোর এই জোট। ভার্চুয়াল সম্মেলনে ইইউ জানায়, শরণার্থীদের ঢেউ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেবে ইউরোপ। সমঝোতা অনুসারে 31 আগস্টের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে পশ্চিমা বাহিনীকে। মার্কিন প্রেসিডেন্ট বা তালেবান কেউই সেই অবস্থান থেকে সরতে নারাজ, অথচ কাবুল বিমানবন্দরে বেড়েই চলেছে মানুষের ঢল। বৈঠকে আফগান শরণার্থীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় ইউরোপীয় ইউনিয়ন। আফগানিস্তানের সর্বদলীয় সরকার গঠনের ব্যাপারেও গুরুত্ব আরোপ করেছে G7। ইঙ্গিত দেওয়া হয়, স্থিতিশীলতা নিশ্চিত হলে স্বীকৃতি পাবে কাবুলের নতুন সরকার। নিউজিল্যান্ডের ক্রিকেটার করোনা আক্রান্ত হলেও সেটি সিরিজ আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। দুদেশের মাঝে হওয়া কোভিড প্রোটোকল চুক্তির আওতায় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে দাবি তার। এদিকে ফ্লাইট জটিলতা ছাড়া আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের বাংলাদেশ সফরে আর কোনো বাধা নেই। নির্ধারিত সময়ে সিরিজ শুরুর প্রত্যাশা বিসিবির। নভেম্বরের মাঝামাঝি ভারতের যুবাদের ত্রিদেশীয় সিরিজটিও চূড়ান্ত করা হয়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে করোনার ভয়াবহতা না থাকলেও পুরো 2 সপ্তাহের কঠিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বাংলাদেশকে। বিপরীতে 24 আগস্ট ঢাকা পৌঁছে 3 দিনের আইসোলেশন শেষে অনুশীলনে নামবে সেই নিউজিল্যান্ড। এদিকে সিরিজের শুরুতেই করোনার হানা কিউই শিবিরে। ইংল্যান্ড থেকে আসা ফিন অ্যালেন কোভিড পজিটিভ। তবে প্রতিকারে দ্রুত ব্যবস্থা নেওয়া বিসিবির পেশাদারিত্বে খুশি সফরকারীরা। বিসিবির প্রধান নির্বাহী জানালেন, এই ঘটনা সিরিজে কোনো প্রভাবই ফেলবে না। অস্ট্রেলিয়া বোর্ডও কিন্তু আমাদের যে বায়োবাবল এনভায়রনমেন্ট সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। নিউজিল্যান্ড সিরিজটা আমরা হোস্ট করছি। আমাদের অ্যারেঞ্জমেন্টসগুলো যেগুলো আছে আমরা কনফিডেন্ট। যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে তাতে কোভিড প্রোটোকল অনুযায়ী যদি কাউকে পজিটিভ আসে তাকে তার ব্যাপারেও প্ল্যান দেওয়া আছে এবং সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে। এতে আমরা মনে করি যে ট্যুরের কোনো ইম্প্যাক্ট হবে না। 5 ওয়ানডে ও একটি 4 দিনের ম্যাচ খেলতে আগামী 31 আগস্ট ঢাকা আসার কথা রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের। তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য ফ্লাইটের ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিকল্প উপায় হিসেবে আছে সড়কপথ। তবে সিরিজ ঘিরে পুরোপুরি প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ। এরই মাঝে সিলেটে ক্যাম্প শুরু করেছে যুবা টাইগাররা। আমাদের যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো অনশিডিউলড আছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন বোর্ডের সাথে কথা বলে আমাদের কিছু এডিশনাল ম্যাচ আমাদের কোয়ালিফাইংয়ের আগে অ্যাটলিস্ট আমাদের খেলা যায় কিনা। এদিকে ভারত ইংল্যান্ডকে সাথে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ছিল বাংলাদেশে। তবে করোনা পরিস্থিতির কারণে সেই টুর্নামেন্টটি নভেম্বরের মাঝামাঝি আয়োজন করবে ভারত। শঙ্কা জেগেছে ইংল্যান্ডের পরিবর্তে তৃতীয় দল হতে পারে শ্রীলঙ্কা। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। 4 বছর পর কাল হতে যাচ্ছে বিসিবির আলোচিত বার্ষিক সাধারণ সভা, যেখানে গেল 3 বছরের আয় ব্যয়ের হিসেব অনুমোদন সহ আলোচনা হওয়ার কথা ক্রিকেটের উন্নয়ন নিয়ে। সারা দেশ থেকে প্রায় 166 কাউন্সিলর অংশ নেবেন এই সভাতে আলোচনা হতে পারে বোর্ডের পরবর্তী নির্বাচন নিয়েও। কাউন্সিলর পরিচালকের সাথে সমন্বয় করে পেশাদার কাঠামোয় বোর্ড পরিচালনাকে বড় সাফল্য মানছেন বিসিবির প্রধান নির্বাহী। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ কে সেটা সবারই জানা। নিউজিল্যান্ডকে হারিয়ে যেখানে সিরিজ জয় লক্ষ্য টাইগারদের,
কিন্তু যে খেলায় প্রতিপক্ষই থাকে না সেখানে খেলা হয় কিভাবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন এখন অনেকটা সেরকমই, ফাঁকা মাঠে যেখানে আরও একবার গোল দেওয়ার অপেক্ষায় নাজমুল হাসান পাপনের নেতৃত্বের প্যানেল। যে কোনো কনস্টিটিউশনে যদি আমি ইলেকশন করতে যাই সেটা অবশ্যই আইসিসির গাইডলাইন। তারই একটা ড্রেস রিহার্সেল হতে যাচ্ছে বৃহস্পতিবার। বার্ষিক সাধারণ সভা বা এজিএমে উপস্থিত থাকবেন সারা দেশের প্রায় 166 কাউন্সিলর। হাত তুলে হাঁ বলবার সে সবার মূল এজেন্ডা গেল 3 বছরের আয় ব্যয়ের হিসাব পাশ। নির্বাচন কমিশন গঠন করার পরে তারা নির্বাচন কবে হবে না হবে। 2017 সালের সবশেষ এজিএমে বহুল আলোচিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো ছিল মূল এজেন্ডা, কিন্তু কালের গর্ভে তলিয়ে গেছে সেই ইস্যু। 2021 সালে এসে তবে এজিএম এর প্রাপ্তি কি? বোর্ডের যে ডিরেক্টিভ সে অনুযায়ী আমাদের যে একটা ম্যানেজমেন্ট টিম আছে তারা কাজ করে উইথ দ্য হেল্প অফ আমাদের যে সমস্ত বিভিন্ন রিলেভেন্ট যে সাব কমিটি আছে বা তাদের দায়িত্বে যারা আছেন তাদের যখন যেটা সহযোগিতার প্রয়োজন হয় তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমাদের এই ম্যানেজমেন্ট টিমটা কাজ করে। যুব বিশ্বকাপের শিরোপা জয় নিঃসন্দেহে বড় অর্জন নাজমুল হাসান কমিটির। এছাড়াও প্রাপ্তি কম নয়, তবে ঘরোয়া লিগের অনাচার, সারা দেশের লিগ বন্ধ, এমন সব বিষয় নিয়ে আদৌ কি সরব হবে সেই সভা, নাকি আরও একটি আনুষ্ঠানিকতার হা বলার সভাতেই সীমাবদ্ধ থাকবে এজিএম 2021? ওনারা যেটা বলছেন ওটা করলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস ছাড়া আর কোনো কারণ নেই। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।